আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। 3 দিন পর খুলল অফিস, আদালত, ব্যাংক, স্বস্তি মানুষের। রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ছাড়ছে দূরপাল্লার বাস। সোমবার চালু হবে মোবাইল ইন্টারনেট। কোটা আন্দোলনকালে কতজন মারা গেছে সে তথ্য নেই সরকারের কাছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ আর নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে সারা দেশে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ওবায়দুল কাদেরের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের দুর্নীতি মামলা চলবে। 1 বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ হয়নি। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা 3 দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস, আদালত খোলায় রাজধানীর সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। বিভিন্ন সড়কে সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট, ডাইভারসন ও গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীর যাত্রীরা। তবে কারফিউর 5ম দিনের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে রাজধানী, স্বস্তি জানিয়েছেন অনেকেই। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। ইয়াসিন রানার রিপোর্ট। প্রায় 1 সপ্তাহ পর গণপরিবহন চলছে রাজধানীতে। কারফিউ শিথিল থাকলেও সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশি ও ডাইভারশনের পর বিভিন্ন সড়ক ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে অফিসগামী মানুষকে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে সড়কে। কিছু সড়কে চলাচলে কড়াকড়ি ও ব্যারিকেডের কারণে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়েছে। এ অবস্থায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। চাপা আতঙ্ক আর ভয় থাকলেও অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে যান সবাই। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ বাড়ায় গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। এই যে এখন ভূয়া পরিবহনের জন্য দেরি করতেছি, ভূয়া পরিবহন পাইলে এখান থেকে কুড়িল বিশ্ব রোডে যাবো। তো অবস্থা ভালোই, এখান থেকে আসাদের ওইখানে বন্ধ আছে, তাছাড়া মোটামুটি পরিস্থিতি স্বাভাবিকই আছে। না এখন রাস্তাঘাটে এরকম ঝামেলা নাই, সেনাবাহিনী ভালোভাবে এটা মেনটেন করতেছে, গাড়ি ঘোড়া ভালোই চলছে আর কি। এদিকে কারফিউ শিথিলের সময় সকাল থেকে রাজধানী ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। ঢাকায় আটকে পড়া অনেকেই কাউন্টারে ভিড় করেন বিভিন্ন গন্তব্যে যেতে, তবে নেই পর্যাপ্ত সংখ্যক যাত্রী। নিরাপত্তার স্বার্থে সাময়িক কষ্ট মেনে নিচ্ছেন সবাই। মেয়ে থাকে, মেয়ে ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুর ও বাডেমে ভর্তি ছিল। তারপরে সংবাদ পাওয়ার পর আমি আসি। আজকে আমরা 7-8 দিন না খাওয়া অবস্থায়, কোনো পরিবহন চলে না। আমরা হলো দিন মজুরি, আমাদের গাড়ি চললে আমাদের ইনকাম আছে, আমাদের বাল বাচ্চা চলাফেরা করতে পারে। মাদ্রাসা বোর্ডে প্রধান পরীক্ষকের দায়িত্বে ছিলাম খাতা নেওয়ার জন্য। ঢাকাতে এসে আটকা পড়েছিলাম। আজকে জয়পুরহাট যাওয়ার জন্য 9:30টায় গাড়ি ছাড়বে বলে ইনারা আশ্বাস দিয়েছেন। 1 সপ্তাহ পর আবারও প্রাণ ফিরে পেয়েছে রাজধানী ঢাকা। আন্দোলন, সহিংসতা বা স্থবিরতা চান না রাজধানীবাসী। রাষ্ট্রীয় সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার মাধ্যমেই সমাধান হবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। কয়েকদিনে স্থবিরতা কাটিয়ে লেনদেন শুরু হয়েছে ব্যাংক, বীমা ও শেয়ার বাজারে। পুরোদমে চালু হয়েছে পোশাক কারখানাও। কর্মস্থল সচল হয়, প্রাণ চাঞ্চল্য ফিরেছে রাজধানীর অফিস পাড়ায়। সেবার প্রত্যাশী মানুষের ভিড় লক্ষণীয় ছিল বিভিন্ন অফিসে। দাপ্তরিক কর্মকাণ্ড গতিশীল করতে দ্রুত ইন্টারনেট সেবা পুরোপুরি চালুর দাবি জানান অনেকেই। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। সংঘাত সহিংসতাপূর্ণ সাধারণ ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকা। কারফিউ শিথিলে কর্মস্থলে ফিরেছে প্রাণচাঞ্চল্য। সরকারি বেসরকারি অফিসগুলোতে স্বাভাবিক কার্যক্রম হয়েছে, যদিও পুরোপুরি ব্যস্ততা ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানান কর্মজীবীরা। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিল কঠোর নিরাপত্তা। ব্যাপক তল্লাশির মধ্যেই প্রবেশ করতে হয়েছে সেখানে। তবে সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল কম। কর্মী হিসেবে একজন সারাদিন বাসার মধ্যে বন্ধ থাকে, এটা তো খুব বোরিং একটা কাজ। এখন অনেক ভালো লাগতেছে অফিসে আসতে পেরে। আদালত পাড়ায় চলে নিয়মিত কার্যক্রম।
সীমিত সময়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগে বিচারক কার্যক্রম হয়েছে। এদিন ব্যাংকপাড়ায় ব্যস্ততা বাড়ে। 50 ভাগ শাখা চালু রেখে 5 দিন পর ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে। 11টা থেকে 3টা পর্যন্ত জরুরি লেনদেন সারতে ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল। তবে সার্ভার ও ইন্টারনেট জটিলতার কারণে কোনো শাখায় লেনদেনে অতিরিক্ত সময় নিয়েছে এমন অভিযোগও ছিল গ্রাহকদের। বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে, টাকা নাই, জরুরি টাকা তোলার জন্য ব্যাংকে চলে আসছি। আসাম থেকে এসেছিলাম বাংলাদেশে রোড ট্যাক্স দিতে, তারপর ডলার ইনক্রুজ করতে পারছি না। সবই বন্ধ ছিল, আমরা যে আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনবো সেই অবস্থাটাও ছিল না। সার্ভার ডাউনের কারণে এখানে ট্যাক্স দিতে দেরি হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা নেটওয়ার্ক হ্যামারিংটা, এটা আসলে আমরা পাচ্ছি না, টোটালি পাচ্ছি না। যদি কখনো মনে করেন যে আইটি সম্পর্কিত কোনো জটিলতা দেখা যায়, তাহলে তারা যেন ম্যানুয়ালি টাকাগুলো গ্রহণ করে নেয়। বড় ধরনের যদি টাকা পয়সা জমা নেওয়ার ক্ষেত্রে আমরা এটা বলেছি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সে লেনদেনগুলো করার জন্য, কিন্তু লেনদেন আমরা আশাবাদী কোনো হ্যাম্পার হবে না। সীমিত পরিসরে দুপুর 2টা পর্যন্ত চলে পুঁজিবাজারের লেনদেন। আর স্বাভাবিক কার্যক্রম ছিল সারা দেশের পোশাক কারখানায়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী ঢাকার সাথে বিভিন্ন জেলার যান চলাচল। ঢাকা চট্টগ্রাম সড়কে প্রায় স্বাভাবিকভাবে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। পড়িয়ে দেয়া যাত্রাবাড়ি টোল প্লাজায় কর্মীরা টোল আদায় করছেন ম্যানুয়ালি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর যাত্রাবাড়ি টোল প্লাজা দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত এ স্থাপনা দেখেই বোঝা যায় নাশকতা কতটা ভয়াবহ ছিল। হামলায় ভেঙে ফেলা হয় প্লাজার নিরাপত্তা বেষ্টনীয়। এখন কম্পিউটার বা যন্ত্র ছাড়াই হাতে টোল আদায় করছে কর্মীরা, ফলে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি পারাপার। অনেক সমস্যা হইতেছে, আমাদের সফটওয়্যারে কাজ করাটা অনেক ইজি, এখন কাজ করা আমাদের পক্ষে অনেক কষ্টদায়ক। আগে 2টা প্লাজা ছিল, আমাদের 2টা প্লাজাতে 10টা বুথ চলতো, এখন অলরেডি 5টা বুথ চলতেছে। কারফিউর মাঝে চট্টগ্রাম ও দূরপাল্লার পথগুলোতে যাত্রী ও পণ্যবাহী যান ছেড়েছে রাজধানী থেকে, আসছেও ওইসব এলাকা থেকেও। তবে এসব রুটের নিয়মিত যাত্রীদের অনেকেই নানা ভোগান্তির অভিযোগ করেছেন। আমাদের আসা যাওয়া খুবই কষ্ট করে। এই 2 দিন যাবত, 1 সপ্তাহ যাবত বাসায় ছিলাম। আমাদের প্রত্যাশা দেশ ভালো চলুক, সব জায়গায় শান্তি বিরাজ করুক, মানুষ চলাচল করুক, যাতে মানুষের দুর্ভোগ কমাইতে পারে না। কেন এইসব গন্ডগোল হলে তো সবারই অসুবিধা। সবারই প্রত্যাশা দ্রুত স্বাভাবিক হবে পরিস্থিতি, স্বাচ্ছন্দ্য হবে জনজীবন। দেশজুড়ে চলমান কারফিউর 5ম দিনে অনেকটা স্বাভাবিক যাত্রাবাড়ি এলাকার যান চলাচল। জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও কাটেনি আতঙ্ক। সবারই প্রত্যাশা দ্রুতই স্বাভাবিক হবে দেশের সার্বিক পরিস্থিতি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আজ রাত থেকে পরীক্ষামূলকভাবে সারা দেশে বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে ইন্টারনেট সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী শুক্র ও শনিবার মোবাইল অপারেটরগুলোর সাথে বৈঠক করে মোবাইল ডাটা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। রবি বা সোমবার থেকে সারা দেশে মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলেও জানান তিনি। ফেসবুক, টিকটক, সোশ্যাল মিডিয়াকে কি ধরনের বার্তা এবং চিঠি দেব, এবং কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর 2-3টা দিন একটু ধৈর্য ধরার জন্য আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নর্মাল করা, তারপরে রবিবারে ফেসবুক, টিকটককে চিঠি দিয়ে হয়তো একটা 3 দিন বা 7 দিন সময় নিয়ে তাদেরকে উপস্থিত হতে বলা। কোটা আন্দোলনের সময় দেশে কতজন মারা গেছেন সেই তথ্য নেই সরকারের কাছে। নিহতদের পরিবার থানায় রিপোর্ট করেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে। আর শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা স্বাভাবিক হলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও সচিবালয়ে ব্রিফিংয়ে জানান মন্ত্রীরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ, ছাত্রলীগ আর শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে উত্তপ্ত হয় রাজপথ। এতে অনেকেই নিহত ও আহত হবার খবর আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন,
আন্দোলনের সময় ঠিক কতজন মারা গেছে তার হিসাব নেয় সরকারের কাছে। কারফিউ কতদিন চলবে তারও একটা ধারণা দেন তিনি। দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে এবং কারফিউ এবং আবারও কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। আমরা যত তাড়াতাড়ি পারি সেটি ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করেছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। বন্ধ হয়েছে এইচএসসি ও মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষা। বর্তমান পরিস্থিতিতে সহসাই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। তবে চলমান এইচএসসি পরীক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা, সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে। মঙ্গলবার কোটা বিরোধী শিক্ষার্থীরা অভিযোগ করেন তাদের কয়েকজন নিখোঁজ হয়েছেন। 4 দফা দাবিতে আলটিমেটামও দেন তারা। এসব বিষয়ে নিজেদের অবস্থান জানান দুই মন্ত্রী। যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। পুলিশের কাছে যদি তারা এসা করে মামলা করে যে সে নিখোঁজ, সে নির্দিষ্ট অভিযোগ করলে আমরা সেটা তদন্ত করে দেখব। এর আগে আন্দোলনের সময় নিহত 3 পুলিশ ও 1 আনসার সদস্যের পরিবারকে 15 লাখ টাকার অনুদান দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি জামাত শিবিরের নাশকতার বিরুদ্ধে পাড়া মহল্লা সহ সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, দেশ আজ দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত। এখন আর আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চলা নাশকতার পর প্রথমবারের মতো রাজধানীর শ্যামলীতে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতু ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো নাশকতার চিত্র তুলে ধরেন তিনি। সারা দেশে ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি জামাত শিবিরকে দায়ী করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই। প্রিয় ভাই এবং বোনেরা, প্রস্তুত থাকুন, প্রস্তুত থাকুন। মহানগরে, জেলায়, উপজেলায়, পাড়ায়, মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে সর্বত্র শেখ হাসিনা ডাকে দুর্বৃত্ত দুর্গ গড়ে তুলুন, আগুন সন্ত্রাসে। অন্যদিকে মোহাম্মদপুরে অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করেন, নাশকতা চলাকালে বাংলাদেশের বিরুদ্ধে 185টি দেশে বার্তা পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করে। আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। সাহসিকতার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতি মোকাবেলা করছেন বলেও জানান আওয়ামী লীগের এ নেতা। তিনি প্রমাণ করেছেন। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।
হত্যা নির্যাতন চালিয়ে কোটা ইস্যুতে ছাত্র জনতার আন্দোলন কিছুদিনের জন্য থামিয়ে দেয়া গেলেও তা শেষ হয়ে যাবে না বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কারফিউ ও সেনা প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধ করে রাজনৈতিকভাবে সংকট সমাধানের সরকারের প্রতি আহ্বান জানান। রিপোর্ট মইনুল আহসানের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনে বিএনপি নীতি নির্ধারক থেকে তৃণমূলের 2000-এর বেশি নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দমন নির্যাতন চালিয়ে আপাতত আন্দোলন কিছুটা থামানো গেলেও মানুষ আবারও রাজপথে নামবে। বাচ্চা ছেলে 15 বছর বয়স, 16 বছর বয়স, সে তার মায়ের কাছ থেকে বেরিয়ে চলে আসছে যে না আমি যাব। আপনার সাধারণ মানুষ বেরিয়ে এসছে যে না ওদের সঙ্গে আমাকে যেতে হবে, কারণ আমার রুটির ব্যাপার আছে। আমার আজকে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আমরা সেটা কুলিয়ে উঠতে পারছি। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের যে পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে আপনার এটার মধ্যে দিয়ে। হ্যাঁ, সাময়িকভাবে তারা সেটাকে সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। তার দাবি, কোটা আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও নোবেলজয়ী ডক্টর ইউনূসের বক্তব্য এবং বিশ্ব মিডিয়ায় সরকারের ক্র্যাকডাউনের সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববাসী জেনে গেছে বাংলাদেশে স্বৈরশাসন চলছে। কয়েকটা স্থাপনায় আপনার যে আক্রমণ হয়েছে, কিছু ধ্বংস হয়েছে, সেই কথাগুলোই বলছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। এটা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বের কাছে পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে এখন একটা সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই ডক্টর ইউনূস 14 আগস্টে সে আপনার অলিম্পিকের উদ্বোধন করবেন। তো একটা মানুষ যিনি আজকে গোটা বিশ্বে এতটা সমাদৃত, তাকে এখন ওনার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন। সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায়। মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপিয়ে নেতাকর্মীদের গণগ্রেফতার করছে। 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপর আক্রমণ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন তিনি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সাম্প্রতিক সহিংসতার হুকুমদাতা ও অর্থ সরবরাহ করেছে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বলে জানিয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতা SM জাহাঙ্গীর, মোশাররফ হোসেন খোকন সহ 7 নেতা জিজ্ঞাসাবাদে ডিবিকে তথ্য জানিয়েছে। এছাড়া সেতু ভবনে অগ্নিসংযোগে সরাসরি জড়িত 2 জনকে গ্রেফতার হয়। মনির হোসেন তপুর রিপোর্ট। সেতু ভবনে হামলার এই ভিডিও দেখে চিহ্নিত করা হয় আসামিদের। সরাসরি অগ্নিসংযোগে জড়িত 2 জনকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় অর্থের বিনিময়ে সহিংসতায় জড়ায় তারা। ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিল বিদেশ থেকে বিএনপির শীর্ষ নেতা। তার নির্দেশেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, নাশকতার মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও জামাতের 7 নেতা সহিংসতার জন্য অর্থ সরবরাহ করে সন্ত্রাসী ভাড়া করেছিল। SM জাহাঙ্গীর, সাবেক সভাপতি মহানগর যুবদল, তারপরে সানিয়াত বুলু, বরকতুল্লাহ বুলুর ছেলে, সে সরাসরি তারেকদের সাথে তার যোগাযোগ হয়েছিল, এবং মোশাররফ হোসেন কাইল্লাউকন, নাসির উদ্দিন এবং মিজানুর রহমান এবং জামাতের ছিল। এলাকাগুলিতে তারা নেতৃত্ব দিয়েছে এবং এলাকার লোকজনকে জড়ো করে সেতু ভবনে তারা অগ্নিসংযোগ এবং লুটপাট ঘটিয়েছে, এবং সেই ঘটনায় আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং তারা CCTV-তেও দেখা যাচ্ছে এবং তারা সবকিছু স্বীকারও করেছে আমাদের কাছে। তিনি আরো জানান, হামলায় জড়িত অনেক আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র আমাদের ডিবির জালে এসেছে। তাদের সকলেরই নাম্বার আমরা পেয়েছি। তারা কার সাথে কথা বলে তারা এই ঘানপাড়ারগুলি এনেছে, কার সাথে কথা বলে তারা অস্ত্র ইউজ করেছে, আমরা সকল কিছু আমরা পেয়েছি। এদিকে নরসিংদীর কারাগার থেকে পলাতক 2 জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট CTTC। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
দুপুরে হেলিকপ্টারে নরসিংদীর মুসলিউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে নেমে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান। নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। কোটা সংস্কার করা মেধাবীদের সরকারি চাকরিতে সুযোগ অনেক বেড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের বেশিরভাগের সরকারি চাকরির বয়সীমা পার হওয়ায় মেধা কোটায় নিয়োগ বাড়বে। জেলা ও নারী কোটার প্রয়োজন আছে কিনা তা গবেষণার মাধ্যমে স্থায়ীভাবে আইন পাশের পরামর্শ বিশ্লেষকদের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। কোটা ইস্যুতে গত 6 বছরে 2 দফা রক্তক্ষয়ী আন্দোলনের পর আপিল বিভাগ থেকে এলো চূড়ান্ত রায় ও নির্দেশনা, যেখানে সরকারি আধা সরকারি চাকরিতে 93% নিয়োগ পাবেন মেধার ভিত্তিতে। মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা সুবিধা বাতিল করায় সেখানেও মেধাবীদের সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। 7% যে কোটা আছে তার মাঝেও মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের জন্য যে কোটা, সেটাও খুব বেশি প্রার্থী পাওয়া যায় না। যেটুকু অপূর্ণ থাকবে সেটা আবার মেধার ভিত্তিতে এটা পূরণ করা হবে। তো দেখা যাবে যে সেই 93% কিন্তু 95, 96, 97% চলে যেতে পারে। যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছেন তারা কিন্তু সংস্কারের কথা বলেছেন, তারা কিন্তু ওই বলেননি যে পার্সেন্টেজ এত হতে হবে, এবং সেটা তাদের পক্ষে বলা সম্ভব না, সমীচীন না। আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক কোটা বাড়াতে বা কমাতে পারবে নির্বাহী বিভাগ। সেক্ষেত্রে সরকারি চাকরির বিভিন্ন ধাপে কাদের সংখ্যা বেশি কাদের কম তা গবেষণার মাধ্যমে বের করে কোটা সিস্টেম চূড়ান্ত করার পরামর্শ বিশ্লেষকদের। ভবিষ্যতে এমন পরিস্থিতি বন্ধে স্থায়ীভাবে আইন পাশেরও পরামর্শ তাদের। সরকার প্রজ্ঞাপন জারি করার পরে তো আর এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো সুযোগই নেই। আর তারপরেও অনেকে বলছেন যে নারী কোটা থাকলে ভালো হতো। অনেক রকম মতামত থাকবে, গণতান্ত্রিক দেশের মতামত থাকতেই পারে। যে সিদ্ধান্তটা নিচ্ছেন, কেন নিচ্ছেন তার সমর্থনে আপনার কিন্তু পরিসংখ্যান, তথ্য উপাত্ত, গবেষণা, সেগুলোর ভিত্তিতে আপনি বলবেন যে আমি এই সিদ্ধান্তটা নিলাম। এখন যদি আপনি জেলা কোটাটা বাদ দিয়ে দিলেন, এখন 64টা জেলার ভিতরে যদি দেখা যায় 10টা জেলা অনেক পিছিয়ে, আপনি তো তাদের উপরে অন্যায় করে ফেললেন। আবার যদি দেখা যায় যে আপনার নারী কোটাটা আসলে অনেক জায়গায় দরকার আছে, স্থায়ীভাবে সমাধানের কথাই বলছি। সেই শিক্ষাগুলো যদি আপনি না নেন তাহলে 2-3 বছর পর এরকম একটা ঘটনা ঘটলে আমরা সেটা সামলাতে পারবো। কোটা আন্দোলনে উত্তাল বাংলাদেশ অনেকটা শান্তির পথে, তবে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেশ অগ্নিগর্ভে পরিণত না হয় সেই তাগিদ জনগণের। প্রত্যাশা সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, প্রাণ ফিরে আসুক জনমনে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ধানমন্ডি, ঢাকা। বাংলাদেশে পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি তৈরির কারখানা স্থাপনে মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ বিষয়ে হাই কমিশনার জানান, PHP ফ্যামিলির অঙ্গ প্রতিষ্ঠান PHP মোটরস মালয়েশিয়ার শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক ব্র্যান্ড পেরোডুয়ার সাথে যৌথভাবে বাংলাদেশের স্থানীয় বাজারের জন্য গাড়ি সংযোজন করছে। এ সময় কোটা সংস্কারের শিক্ষার্থীদের আন্দোলন আলোচনায় উঠে আসলে বিদায়ী হাইকমিশনার বলেন, এটি সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে মালয়েশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান বিনিয়োগ 5 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলেও বৈঠকে জানান হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম, যা মূলত রবি ও A.co দুটি টেলিকমিউনিকেশন কোম্পানি দ্বারা পরিচালিত। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা চলবে। মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর ইউনুসের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতকে 1 বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গত 12 জুন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারিক আদালত। পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। আবেদনে অভিযোগ গঠন বাতিল চাওয়া হয়। শুনানি শেষে বুধবার আবেদনটি খারিজ করে দেন উচ্চ আদালত। কোর্ট বলেছে অপরাধের প্রাথমিক সত্যতা আছে, অপরাধ প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, তবে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা বিচারিক আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্ণীত হবে। 3 দিন শুনানি অন্তে আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন ভারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়। শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাৎ বা পাচারের কোনো সুযোগ ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের নেই বলে দাবি ডক্টর ইউনূসের আইনজীবীর। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তারা শ্রমিকদের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে, তাদের সেটেলমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। ওই টাকাতে হাত দেওয়ার ক্ষমতা ডক্টর ইউনূস বা গ্রামীণ টেলিকমের নাই, কারণ ওই টাকা হয়ে গেছে একটি ভিন্ন অ্যাকাউন্ট। আবার 26 কোটি টাকা যে লয়ারের ফি এবং ওইটাও দেওয়া হচ্ছে ওই সেটেলমেন্ট অ্যাকাউন্ট থেকে। সুতরাং এইখানে তো ওনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আসে না। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের প্রায় 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত বছরের 30 মে মামলা করে দুদক। চলতি বছরের 2রা এপ্রিল চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। মূল সড়কের পাশেও সড়ক দ্বীপের উপর সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন এসব ভাগাড় সরিয়ে এমন জায়গায় নেওয়া দরকার যেখানে জনসাধারণের চলাচল কম। দাবি যৌক্তিক স্বীকার করে কাউন্সিলররা বলছেন নগরীতে বর্জ্য রাখার পর্যাপ্ত স্থান নেই, তাই অনেকটা বাধ্য হয়েই সড়কের পাশে ভাগাড় রাখতে হচ্ছে। মিজান শাহজাহানের রিপোর্ট। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার দয়াগঞ্জ মোড়। চৌরাস্তার এই সড়ক দিয়ে যাত্রাবাড়ি, জুরাইন, গ্যান্ডারিয়া ও সদরঘাটমুখী যানবাহন চলাচল করে। এর আশপাশে রয়েছে অন্তত 4টি হাসপাতাল, কিন্তু সড়কের পাশে থাকা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বাচ্চারা অনেক সময় বমি করে এবং আমারও দুর্গন্ধে বসতে পারি না, দোকানে কাস্টমার আসতে থাকে না, বসতে পারে না ঠিকমতো। শুধু দয়াগঞ্জ নয়, সূত্রাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের সামনের সড়কেও একই অবস্থা। কোনো কোনো জায়গায় মূল সড়কের পাশেই জমে আছে ময়লার স্তূপ। কন্টেনারও দিছে ময়লা ফালানের, কিন্তু তারা কন্টেনার ফালা সব ময়লা এখানে ফালাইতেছে। দয়াগঞ্জ বাজারের সামনের স্থানটিও এক সময় ছিল ময়লা ফেলার জায়গা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এটি এখন ফুলবাগান। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ময়লাটা সরায় নেওয়া হয়েছে, এতে ভালো হয়েছে। সিটি কর্পোরেশনের কাউন্সিলররা বলছেন স্মার্ট নগরী গড়ার স্বার্থে এগুলো সরিয়ে নেওয়া উচিত, তবে সীমাবদ্ধতার অজুহাতও আছে তাদের। দয়াগঞ্জে আছে, সূত্রাপুরে আছে, তো লালবাগেও দু একটা জায়গায় আছে। 12 নম্বর ওয়ার্ডে কোনো জায়গা না পাওয়াতে আমরা সিআইডি অফিসের পাশে যেটা আমাদের ফ্লাইওভার, ওর নিচে একটা করা হয়েছে, এটা এখান থেকে স্থানান্তর করা উচিত আমি মনে করি। পান্থকুঞ্জ পার্কে একটা STS করা হচ্ছে, সেখানে ফেলা হয়, এটাও পর্যাপ্ত না। তা এটাও যদি সরানোর যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার 16 এবং 17, 21-এ কোথাও কোনো জায়গা পায় নাই। অনেক চেষ্টা করা হয়েছে। মূল সড়কে ময়লা রাখার এই দৃশ্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডই আছে কম বেশি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কর্মীদের জন্য ভিসা বন্ধের কোনো দাপ্তরিক তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, এই বিষয়ে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতের কাছেও কোনো তথ্য নেই। তবে যে 53 জনের শাস্তি হয়েছে কূটনৈতিক প্রক্রিয়ায়, তাদের দেশে এনে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন চলাকালে সংযুক্ত আরব আমিরাতে কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেন বাংলাদেশের প্রবাসী কর্মীরা। আইন না মেনে এমন সমাবেশ করায় 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং 1 জনকে 11 বছর কারাদণ্ড দেয় দেশটির আদালত।
এর জেরে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করা হয়েছে বলে খবর প্রকাশ পায়, যা সঠিক নয় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কাছে এখনো কোনো খবর আসে নাই, কোনো ধরনের চিঠি আসে নাই, কোনো ধরনের তথ্য আমরা পাই নাই। আমরা পাইলে পরে আপনাদেরকে জানাবো। অ্যাম্বাসেডর বাংলাদেশে নিযুক্ত, ওনার সাথেও যোগাযোগ করেছি, উনিও এখনো কোনো কিছু জানে না। বিশ্লেষকরা বলছেন, কর্মীদের পাঠানোর আগে সঠিকভাবে তাদের দেশটির আইন কানুন বুঝিয়ে না দেয়ায় এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং একই সাথে আমাদের যে সকল কর্মীরা সেখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। আমি একটা অনুরোধ করতে চাই, যারা কর্মী প্রেরণ করে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে, তাছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি রয়েছে, যে দেশে কর্মী প্রেরণ করুক না কেন, তারা সে দেশের নিয়ম কানুন, রীতি, আচার আচরণ সবকিছু যাতে প্রি ডিপার্চার ব্রিফিংয়ে খুব ভালো করে বুঝিয়ে দেয়। কোথাওকার গালি, কোথাওকার বুলি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমাদের যে কর্মীরা এই ভুলটা করেছে, আমি মনে করব এটার থেকে আমাদের কর্মীদের শিক্ষা গ্রহণ করতে হবে। দণ্ডপ্রাপ্ত কর্মীদের জীবিকা নিশ্চিতে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। তারা যে ভুল করেছে, সেই ভুলের জন্য যদি আমরা সংযুক্ত আরব আমিরাতের সরকারকে বুঝিয়ে যে তোমরা তাদেরকে সেখান থেকে তাদের জামিনের ব্যবস্থা করো বা তাদেরকে দেশে ফিরিয়ে দাও, আমাদের যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করব, তাহলে কিন্তু আমাদের প্রবাসী কর্মীরা তাদের মধ্যে একটা আতঙ্ক দূর হয়ে যাবে, তারা একটা স্বস্তি পাবে। সবাইকে অনুরোধ করব, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজনীতি করেন, কিন্তু দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না। 2013 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রেখেছিল আরব আমিরাত। তবে ভিজিট ভিসায় গিয়ে কর্মী ভিসায় তা রূপান্তরের সুযোগ ছিল। করোনার পর 19 ক্যাটাগরিতে 2022-23 সালে 5 লাখ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে দেশটি। বিএমইটির তথ্য অনুযায়ী এরপর প্রায় 2 লাখ কর্মী দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শুধুমাত্র 16 জুলাই 6 জনের প্রাণহানি ও সহিংসতার বিষয়ে তদন্ত করবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। ওই ঘটনায় জনসাধারণের কাছে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলিরুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে কমিশনের দ্বিতীয় সভা শেষে তিনি এসব কথা জানান। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল পরিদর্শনে যাবে কমিশন। গত বৃহস্পতিবার বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে প্রধান করে তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে সরকার। আমরা বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। তো আমাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে যেহেতু এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। একটু পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা আরেকটু গুছিয়ে নিয়ে আমরা অবশ্যই ঘটনাস্থানগুলো পরিদর্শন করব। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের চলমান পরিস্থিতিতে কুড়িগ্রামের সবজি বাজার প্রায় ক্রেতা শূন্য। এতে কমেছে প্রায় সব ধরনের পণ্যের দাম। স্থানীয়ভাবে কৃষকের উৎপাদিত পণ্য জেলার বাইরে যেতে না পারায় এই মন্দা অবস্থা বলে জানান বিক্রেতারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। জেলার সবচেয়ে বড় সবজির আড়ত ও খুচরা বাজার কুড়িগ্রামের জিয়া বাজার। এই বাজার থেকে জেলার প্রতিটি হাট বাজারে সরবরাহ হয়ে থাকে সবজি, কিন্তু চলমান পরিস্থিতির কারণে হাটে আসতে পারছেন না পাইকার ও ব্যবসায়ীরা। এর ফলে রাজধানী সহ দেশের অন্যান্য বাজারে না যাওয়ায় দাম পড়ে গেছে সব ধরনের সবজির। আজকে একদম দাম কম হয়েছে, প্রত্যেক কেজিতে আমি মনে করি 20 টাকা কম হয়েছে। আমরা ব্যবসা করতে পারতেছি না, মালের আমদানি আছে কিন্তু কাস্টমারের আমদানি নেই। ঠিক আছে, এই কারণে 2 দিন থেকে আমরা ব্যবসা খুব খারাপ যাচ্ছে। অন্যদিকে ক্রেতা কম থাকায় তরি তরকারির বিক্রিও খুব কম। তবে এর মাঝেও যারা আসছেন তারা কম দামে পণ্য কিনতে পেরে বেশ খুশি। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, এমন পরিস্থিতিতে প্রতিদিনই অবিকৃত সবজি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে লোকসান গুনতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। যেদিন বাজারে আমদানি বেশি হয় সেদিন আরো দাম কমে, আর যেদিন একটু বাজারে আমদানি কম হয় সেদিন দাম বাড়ে। গত 2 দিন আগে খুচরা বাজারে যে মরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এখন তা নেমে এসেছে 200 টাকায়। 40 টাকার পটল বিক্রি হচ্ছে 30 টাকায়, 40 টাকা কেজি শসা এখন 25 টাকা। ঝিঙা, বরবটি, ঢেঁড়স সহ প্রতিটি কাঁচা সবজির দামই নিম্নমুখী। বাজারে আমদানি কম, মানুষও কম আসে,
যার কারণে আজকে বাজার কম, পটল বেচতেছি 30-32 টাকা কেজি। চলমান পরিস্থিতি দ্রুতই কেটে যাবে বলে আশা ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ফাতাহ সহ অন্যদের সাথে চুক্তির ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলছে, এর ফলে গাজায় ইসরায়েলের যুদ্ধ শেষে এই উপত্যকায় ফিলিস্তিনের সব পক্ষের সম্মিলিতভাবে ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক, ফাতার প্রতিনিধি মাহমুদ আল আলাউল ও 12টি ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিরা গতকাল বেইজিংয়ের বৈঠকে বসেন। গাজায় 9 মাসের বেশি সময় ধরে ইসরায়েলে যুদ্ধ চলার মধ্যে ফিলিস্তিনের বিবাদমান গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ার এই ঘোষণা দিল। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর প্রতিশোধ হিসেবে ওই দিন থেকে গাজায় তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় এই পর্যন্ত এই উপত্যকায় 39,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলের বিরামহীন হামলায় গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। মুক্তিযোদ্ধা কোটার সুফল পেতে মুক্তিযোদ্ধাদের নাতি পর্যন্ত কোটার সুবিধা রাখার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হক। স্বাধীনতা বিরোধী শক্তির সহিংসতার প্রতিবাদে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, দেশকে বাঁচাতে মুক্তিযুদ্ধের মতো আবারও সবাইকে নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, শিক্ষার্থীদের উস্কে দিয়ে বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা শুধু সরকার উৎখাত নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়। 5% দেওয়া হলো, এর কোনো ফল তারা পাবে না, কারণ সন্তান আমাদের নাই, বড় হয়ে গেছে, তার চাকরির বয়স কারো নাই। পরবর্তী প্রজন্ম না হলেও নাতি পর্যন্ত যদি না থাকে, তাহলে দেওয়া না দেওয়া সমান কথা। আমাদের অফিসে যারা হাত দিতে পারে, সেই কালো হাত খালি ভেঙে দিলে হবে না, খালি ঘুরিয়ে দিলে হবে না, ওদের চিরদিনের মতো এমন শিক্ষা দিতে হবে যাতে জীবনে আর এরকম সাহস না পায়। পার্টেক্স খেলার খবর। গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়াকে 114 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপ টি20 ক্রিকেটে সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ডাম্বোলায় 192 রানের টার্গেটে নেমে টাইগ্রেসদের বোলিংয়ে 8 উইকেটে মাত্র 77 রান সংগ্রহ করে মালয়েশিয়া। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানার 50-তে 2 উইকেটে 191 রানের পাহাড় গড়ে বাংলাদেশ। টি20 ক্রিকেটে জ্যোতিদের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। 59 বলে 80 রান করেন মুর্শিদা, আর 37 বলে 62 রানে অপরাজিত থাকেন নিগার সুলতানা জ্যোতি। প্যারিস অলিম্পিক গেমস উদ্বোধনের আগে আরও একটি সুখবর পেল ফ্রান্স। 2030 সালে ফরাসি আল্পসকে শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো IOC সদস্যদের আশ্বস্ত করেন যে প্যারিস অলিম্পিক গেমস শেষে একটি সাংগঠনিক কমিটি গঠন করে শীতকালীন অলিম্পিক আয়োজনের কাঠামো নির্মাণে নেমে পড়বেন। ফরাসি আল্পস একটি স্কি রিসোর্ট এবং উপকূলীয় শহর নিসের আইস স্পোর্টস ভেন্যু। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। 3 দিন পর খুলল অফিস, আদালত, ব্যাংক, স্বস্তি মানুষের। রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ছাড়ছে দূরপাল্লার বাস। সোমবার চালু হবে মোবাইল ইন্টারনেট। কোটা আন্দোলনকালে কতজন মারা গেছে সে তথ্য নেই সরকারের কাছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগ আর নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। বিএনপি জামায়াতের নাশকতার বিরুদ্ধে সারা দেশে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ওবায়দুল কাদেরের। ডক্টর ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের দুর্নীতির মামলা চলবে।
1 বছরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ হয়নি, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।